ये हम है, ये हमारा टीम है और हम कहाँ जा रहे हैं? बोला वृंदावन, बोलो वृंदावन। राधे राधे। কেউ বলে না পাপিষ্টগুলা। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আমি কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আমি প্রীতি আর তোমরা দেখছো শেফু ব্লগ প্রীতি। তো আজকে ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রিপের একটা কিন্তু ব্লগ রয়েছে। তো আমরা কোথায় গেলাম আর কত জায়গা ঘুরলাম, কত কি খরচা হলো, সম্পূর্ণ থাকছে এই ব্লগে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। চলো শুরু করা যাক। এই ক্লিপটা কিন্তু ঘুরতে যাওয়ার আগের দিনের তোলা। আর আমি আগে বলে রাখি, আমার বাড়ি রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে, আর আমি জবের সূত্রে কিন্তু কলকাতায় থাকি। ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর পুরো জামা কাপড় গোছানোর দায়িত্ব আমার উপরে ছিল। তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমি সেই দায়িত্ব পালনের জন্য পুরো রেডি হয়ে গেছি। জামা কাপড় গোছানোর সাথে সাথে কিন্তু ঘর গোছানোর একটা দায়িত্ব আমার উপরে ছিল। যেহেতু আমার পুচকে একটা ভাগ্নে আছে, সে এরকম আসলে আমার বাড়ি পুরো লন্ডভন্ড হয়ে যায়। আমার ঘর থেকে শুরু করে দিয়ে মা বাবার রুম পুরো ওলট পালট করে সে ছাড়ে আর কি। এমন দুর্দান্ত একটা বাচ্চা। প্রত্যেকের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা থাকে, আর বাচ্চারা এরকম দুষ্টুমি না করলে হয় না। এই যে আমার রুম, আর আমার রুমে দেখতেই পাচ্ছ কী অবস্থা, আর দেওয়ালের যে এরকম অবস্থা একমাত্র ও করেছে। আর এই আমার ড্রেসিং টেবিল, মোটামুটি আমি এটা অ্যারেঞ্জ করেছি। এটার অবস্থা খুব বাজে, এগুলো পুরো ক্লিন করতে হবে আমাকে। আর সাথে কিন্তু সমস্ত জামা কাপড় থেকে শুরু করে প্যাকিংয়ের সব কিছু কিন্তু আমাকে ট্রলিতে কিন্তু গোছাতে হবে। তো কাজ আছে প্রচুর। শক্তি বাড়ানোর জন্য একটুখানি ফ্রিজ থেকে কেক খেয়ে নিলাম, খেয়ে পুরো কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর কাজ করতে করতে দেখো গাইস 11:30 বাজে রাত্রি। মানে কাল সকালে আমাদের ভোর 5টায় ট্রেন রয়েছে, আর আমি নির্লজ্জের মতো এখনও রাত্রি 11:30 পর্যন্ত কিন্তু এইসবই করে বেড়াচ্ছিলাম। শুতে শুতে আমাদের এই 12:30 একটা, মানে শোয়া না শোয়া সবই সমান। আর দেখো গাইস, এত কথা বলতে বলতে কিন্তু আমি মেন কথা বলতেই ভুলে গেছি যে আমরা যাচ্ছি কোথায়। আমরা কিন্তু যাচ্ছি এক জায়গা নয়, দু জায়গা নয়, মোটামুটি 6টা জায়গা ঘুরতে। তো এটা ছিল মোটামুটি 14 থেকে 15 দিনের ট্রিপ। আর এই ট্রিপটা ছিল মার্চ মাসে। মার্চ মাস গিয়ে এপ্রিল মাস পুরো চলে গেছে, আর এটা মে মাস। আশা করি এই মাসের মধ্যে আমি সবগুলো কিন্তু ভিডিও আপলোড করে দিব আশা করছি। বাট দেখা যাক কতটুকু কি হয়। তো চলো আমি বলছি এবার আমরা কোথায় কোথায় গেছিলাম। আমরা গেছিলাম হরিদ্বার, হরিদ্বার থেকে আমরা গিয়েছিলাম কিন্তু ঋষিকেশ, ঋষিকেশের পর কিন্তু আমরা গিয়েছিলাম দেরাদুন, তারপর আমরা গেছিলাম কিন্তু মথুরা, তারপর গেছিলাম আমরা বৃন্দাবন, তারপর সবার শেষে কিন্তু আমরা গেছিলাম আগ্রা, তাজমহল। তো একটা ভিডিওতে এত কিছু আপলোড করা সম্ভব নয়, তোমরা জানো অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি পার্ট 1-2 করে কিন্তু আপলোড করব। আচ্ছা এবার বলি আমাদের ট্রেন কোথা থেকে ছিল, কটায় ছিল, আর সেটা কোথায় গিয়ে পৌঁছেছিল। তো আমাদের ট্রেন ছিল কিন্তু বারশুই থেকে। এবার আমার বাড়ি যেহেতু রায়গঞ্জ, আমাদের বাড়ি থেকে কিন্তু 30 মিনিট বাই ট্রেনে কিন্তু বারশুই যাওয়া যায়। তো আমাদের ভোর 5টায় কিন্তু রায়গঞ্জের থেকে বারশুই যাওয়ার একটা লোকাল ট্রেন ছিল। তো আমরা রায়গঞ্জ স্টেশন পৌঁছে গেছি। আচ্ছা এবার আমি বলি আমাদের সাথে কে কে যাচ্ছে। আমাদের সাথে কিন্তু আমি, মা, বাবা, আমার দুই দিদির শ্বশুরবাড়ির সবাই, আর আমার দাদু দিদা। তো আমরা সকলেই কিন্তু টাইম মতন রায়গঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। এটা আমাদের রায়গঞ্জ স্টেশন। আর এই পুচকে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটাই আমার সেই দুষ্টু খতরনাক কিন্তু ভাগ্নে, যাকে আমরা আদর করে কিন্তু মামাই বলি। আর ও কিন্তু আমাদেরকে রিটার্নে মাসি নয় মামাই বলে। মানে ওকে ছোটোবেলা থেকে আমরা শিখিয়েছিলাম যে মামাই বলা। আর এই মামাই কথাটার মানে কিন্তু হচ্ছে মামা প্লাস মাসি। যেহেতু আমরা 3 বোন, আমাদের নিজস্ব কোনো ভাই নেই। তো সেক্ষেত্রে ওর মামার যে ব্যাপারটা, যে মামা নেই, সেটা যাতে ওর কখনো না মনে হয়, সেই জন্য কিন্তু মামাই, মানে মামা প্লাস মাসি। এটা ভেবেই কিন্তু ও যখন প্রথম এই পৃথিবীতে এসেছিল, আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমরা পরস্পরকে মামাই বলেই ডাকবো। মানে ও আমাদেরকে মামাই বলবে, আমরা ওকে রিটার্নে মামাই বলবো। আর দেখতে দেখতে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম ট্রেন কিন্তু চলে এসছে। প্রথম ট্রেন কেন বলছি, কারণ এখন থেকে তো আমাদের জার্নি স্টার্ট। এবার থেকে তো এই ট্রেন না হলে ওই ট্রেন, সেই ট্রেন, তো এটা আমাদের জার্নির ফার্স্ট ট্রেন। এই ট্রেনে আমরা কিন্তু যাব বারশুই, যেটা যেতে আমাদের কিন্তু মাত্র 30 মিনিট টাইম লাগবে। আচ্ছা এই ট্রেনটা হচ্ছে কিন্তু রাধিকাপুর টু কাটিহার লোকাল ট্রেন। যেহেতু এই ট্রেনে তেমন ভিড় হয় না, যেহেতু সকাল বলে অত ভিড় হয় না, আর 30 মিনিটের জন্য কোনো রিজার্ভেশনের দরকার ছিল না। তো আমরা কিন্তু এমনি জেনারেলেই বসে চলে এসেছি 30 মিনিট। তো আমরা বারশুয়ে চলে এসেছি। এই যে আমার বদ্দি, আর ওই পিছনে হচ্ছে আমার কিন্তু ছত্তি। তো আমি ওদেরকে বলছিলাম চল হ্যালো গাইজ বল। তো ওটাই বলছিল ওরা। তো আরও পিছনে সবাই বসেছিল, দাদু দিদা, দিদির শ্বশুরবাড়ির সবাই, বাকি সবাই কিন্তু ওখানে বসেছিল। তো এবার আমরা ওয়েট করছিলাম। আমাদের মোটামুটি 7:10 নাগাদ ট্রেন আসার কথা ছিল। তো ট্রেন মোটামুটি 5-10 মিনিট লেটে এসেছিলো। ট্রেনটার নাম ছিল গরিব নবাব এক্সপ্রেস, যেটা কিন্তু আমাদের ডিরেক্ট মুরাদাবাদ নিয়ে গেছিলো। আর মুরাদাবাদ থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে আমাদের কিন্তু যেতে হয়েছিল হরিদ্বার। ট্রেন আসার পরে উঠে গিয়ে কিন্তু আমি আমার
ভাষণ চালু করে দিই। বাট কী বলছিলাম আমার নিজেরই মনে নেই। তো চলো একটু শোনা যাক, কারণ ভয়েসটা তো রেকর্ড আছে কী বলা হচ্ছিল। তো চলো শোনা যাক কী বলছিলাম আমি তখন। এখানে আমাদের সিট রয়েছে, এই 3টা রয়েছে, এই 3টা রয়েছে, বাকি এটা আমাদের সিট রয়েছে। তোমার খুব ঠান্ডা লেগেছে নাকি? এই যে হে পাপা, এই যে সবগুলো ঠান্ডা লেগে গেছে। আর সবাইকে দেখিয়ে আসি। ভিডিও বানাচ্ছি। এ তোমরা আরএসি বানায় নিছো? ওই তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু বলছিলাম না, কার কোথায় সিট পড়েছে, আমাদের কটা কোথায় কী কী সিট রয়েছে, তো সেগুলোই কিন্তু বলছিলাম। তারপর একটু কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে নিজের থোবরার ভিডিও করে বাইরের একটু কিন্তু ভিউ নিয়ে তারপর দেখে নিলাম যে কটা বাজে। 10টা 19 বাজে। আর এখানে কিন্তু সবাই কিন্তু একদম যে যার সিট নিয়ে শুয়ে পড়েছে, কারণ রাতে অবভিয়াসলি কারোর ঠিকঠাক ঘুম হয়নি, যেহেতু এত ভোরে ট্রেন ধরা ছিল। সবার মনে একটাই ভয়, অত দূর যাব, ট্রেনের রাস্তা, ট্রেন ধরতে পারবো কি না ঠিক টাইমে। তো সবার কিন্তু ঘুম হয়নি। আর এদিকে কিন্তু আমার মনে হয় অনেক ঘুম হয়ে গেছে, কারণ আমি না ঘুমিয়ে এই রিলসের জন্য ক্লিপস নিচ্ছিলাম, ভিডিও ভিডিও এসব করছিলাম। অবশেষে যখন আমি ঘুমিয়েছি ততক্ষণে সবার ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে সবগুলো উঠে গেছে, সাথে আমাকে উঠিয়ে দিয়েছে। মানে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু ঘুমিয়েছি, কি সবাই উঠিয়ে দিয়েছে আমাকে দুপুরের খাওয়ার জন্য। বলো লাইক করে দাও, আমার দিকে তাকায়। আর দিব আগে বলো লাইক করে দাও। এই যে এইদিকে তাকায়, বলো ভালো করে ভালো করে বলো। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো, একটা ছোটো বাচ্চা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলছে, তো তোমরা ঝটপট করে করে দাও। আরে না না থাক, করতে হবে না। সত্যি বলতে কিন্তু আমি এই ভিডিও আপলোড করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসবের জন্য না। হ্যাঁ যদি হয় সেটা খারাপ না, বাট এটার জন্য করছি সেটা না। কারণ আমি না এর জন্য এসব ভিডিও করি মেমোরিজের জন্য। আমি মেমোরিজ কিন্তু মানে কী বলে ক্যারি করতে কিন্তু খুব ভালোবাসি। কারণ দেখো এই যে এই মেমোরিজগুলো করতে গেছি, এক একটা মোমেন্ট কিন্তু কী হয়, এই ফোনের কিন্তু রেকর্ড করেছি, কিন্তু একসময় হয় ফোন ভেঙে যায়, ফোন ভরে যায়, এমন পরিস্থিতি হয় যে এগুলো ডিলিট করে দিতে হয়। তো এতে কিন্তু আমার প্রচণ্ড খারাপ লাগে। এবার সেক্ষেত্রে কি এরকম আমি যদি একটা সুন্দর একটা ভিডিও করে একটা ইউটিউবের মতন জায়গায় যদি পোস্ট করে রাখি, তো সেক্ষেত্রে কিন্তু ফোন থেকেও কিন্তু ভিডিওগুলো হারিয়ে গেলে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে থাকবে। আমি আজ থেকে 20 বছর পরেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবো বা সবাই দেখতে পারবে, সেটাই অনেক বড় ব্যাপার। লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে কী হবে, কী হবে এটা আবার একদম ভুল কথা না, মানে ফেলে যাওয়ার কথা না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে তো টাকা আসবে, আর এখনকার দিনে কিন্তু টাকাই সবচেয়ে মেন বড় ব্যাপার। তো ওগুলো সব সাইডে রাখি, টাকাটাও সাইডে রাখি। মেন বিষয় হলো আমরা কিন্তু এখন মুরাদাবাদে পৌঁছে গেছি। মুরাদাবাদে নেমে কিন্তু আমার খিদে পেয়ে গেছে, বুক্কারের মতন কিন্তু আমি হলো খাওয়ার নিয়ে দাঁড়িয়ে কিন্তু এখন ভিডিও বানানো শুরু করে দিই। মানে খিদা পেয়েছে, খাবো কোথায়, নির্লজ্জের মতো ভিডিও বানাচ্ছি, চারিদিকে বলছি যে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের দরকার নেই, টাকার দরকার নেই। অবশ্যই টাকার দরকার আছে, ও বা গাইজ টাকার সবার দরকার থাকে। তো যাই হোক সব কিছুরই দরকার আছে। তো এরপরে কিন্তু আমাদের ট্রেন চলে আসে। তো ট্রেনে উঠে যাই, ট্রেনে ওঠার পরে এই একটা জায়গায় কিন্তু ট্রেন অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিল, হয়তো সিগন্যাল পেয়েছিল না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু নেমে ভিডিও করে নিলাম। তারপর কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বিকাল মোটামুটি আমরা কিন্তু 4টার মধ্যে কিন্তু হরিদ্বার পৌঁছে গেছি। আর হরিদ্বারের কিন্তু একটু ভিউটা দেখো, মানে পাহাড় ঘেরা এই কিন্তু স্টেশনটা দেখতে এত সুন্দর লাগছিলো, চারদিকে এরকম পাহাড়, মানে বলে বোঝানো যাবে না। এতক্ষণ ট্রেন জার্নির পরে যে এরকম একটা সুন্দর দৃশ্য দেখবো, সেক্ষেত্রে কিন্তু সেই ট্রেন জার্নির যে থাকান কী বলে ক্লান্তিটা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে যায়। আমাদের মোটামুটি কিন্তু ট্রেন জার্নি কতক্ষণ হয়েছে সেটা বলছি আমি, একটুখানি মনে করতে হবে আমাকে জাস্ট। মনে পড়ে গেছে গাইস। এখন যত বড় হচ্ছে তত মনে হয় কি মেমোরি শক্তি হারিয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। তো মনে পড়ে গেছে, আগের দিন যেহেতু আমরা ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, পরের দিন কিন্তু আমরা বিকেল 4টের দিকে গিয়ে কিন্তু হরিদ্বার পৌঁছেছি, মানে 24 ঘন্টারও বেশি কিন্তু টাইম লেগেছে। এরপর কিন্তু হরিদ্বারে নেমে আমার ভাগ্নে কিন্তু তার শক্তির প্রদর্শন দেখাচ্ছিল যে মামাই আমি কিন্তু এখনও স্ট্রং আছি, এতক্ষণ ট্রেন জার্নির পরে দেখো। তো এই ভারী ব্যাগটা আমি তুলতে পারবো, সেই শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। বাট পুওর বয় ও উঠাতেই পারেনি।
অবশ্যই এটা ভারী ছিল, দেখে মনে হচ্ছে যে হয়তো হালকা, আরও ছোটো বাচ্চা তো ওর ক্ষেত্রে এটা সত্যিই ভারী ছিল। আর আমি ওকে বলছিলাম, মামাই হবে, উঠাও মামাই হবে। তারপর না পেরে কিন্তু এরকমও টানতে টানতে নিয়ে যাচ্ছিল। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। পৌঁছে গেছি কোথায়? হরি ওই হরি দুয়ারে, দুয়ারে হরিদ্বারে, ওরা দূরে হলুদ ডোলে না, হরিদ্বারে, হরি দূরে হলুদ ডোলে, হরি হরি দুয়ারে, দুয়ারে হরি হরি দুয়ারে। দুয়ারে বলো রাধে রাধে। রাধে রাধে। ছোটোবেলা থেকে কিন্তু মামাই রাধে রাধে বলতে কিন্তু খুব ভালোবাসে। যখন ও কথা শিখেছিল না, তখনও কিন্তু রাধে রাধে বললে কিন্তু ও ২ হাত উপরে করে দিত। তো বেসিক্যালি আমার ফ্যামিলি কৃষ্ণ ভক্ত। এবার আমি একটু 50-50, মানে কখনো মনে হয় যে হ্যাঁ ভগবান আছে, কখনো মনে হয় যে পৃথিবীতে এত বাজে কাজ হচ্ছে, এত বাজে মানুষ আছে, ভগবান কেন তাদেরকে কোনো শাস্তি দিচ্ছে না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভগবান আছে। বাট এইসব জায়গায় গেলে, তীর্থস্থান গেলে, এরকম মন্দিরে গেলে সত্যি বলতে এত একটা পজিটিভিটি এনার্জি থাকে, মানে তখন আর মনে হয় না যে ভগবান আছে। তখন মনে হয় ঠিকই যে পৃথিবীতে এত ভুল কাজ হলেও সবার কিন্তু শাস্তি কিন্তু ওই উপরে যে আছে সে কিন্তু সব কিছু দেখছে, সব কিছু কিন্তু সে নির্ধারিত করে রাখছে। তো আমরা কিন্তু রুমে পৌঁছে ফ্রেশ হয়ে কিন্তু আমরা ডিনারের জন্য বাইরে চলে যাই। যেহেতু আজকে আমাদের পৌঁছাতে লেট হয়ে যায় আর এখন বাজে মোটামুটি 7:30। তো এখন কোথাও যাওয়ার আর ঘুরতে যাওয়ার মতন মানে টাইম ছিল না, তো আর সবাই ক্লান্তও ছিল। তো সেজন্য সব ডিনারের জন্য আর টুকটাক শপিংয়ের জন্য বেরিয়ে পড়ি। আর রুমের ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, নাহলে আমি তোমাদেরকে আমাদের রুমটাও শেয়ার করতাম। আর রুমটা আমরা একটাই নিয়েছিলাম, পুরো ফ্যামিলি রুম, বড়, মানে সেপারেট বেড ছিল বাট ওটা ফ্যামিলি রুম ছিল। কারণ সিঙ্গেল রুমগুলোতে এরকম ছিল যে বেশি সিঙ্গেল রুম খালি ছিল না, আর যেগুলো ছিল সেগুলোতে বেডগুলো এতটাই ইয়ে ছিল যে কোনোটাতে 3টে বেড, কোনোটাতে 4 জনের মাপের বেড এরকম ছিল। তো সে ওখান থেকে বললো যে তোমরা যেহেতু ফ্যামিলি এসছো সবাই মিলে, একটা ফ্যামিলি রুম পুরো আছে, তো ওটা তোমরা নিতে পারো। তো দেখে সবারই পছন্দ হলো। আর সবাই আমাদের ফ্যামিলির সবাই এরকম যে একসাথে থাকতে বেশি পছন্দ করে, সবাই মিলে হই চই করবে, মজা করবে। তো সেজন্য সব ফ্যামিলি রুমটাই নিয়েছিল, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর কিন্তু এখানে রুম রেন্ট কিন্তু খুবই কম ছিল, পার নাইট কিন্তু একটা রুমের কিন্তু আমাদের মোটামুটি 1500 টাকা পড়েছিল এক রাতের। আর রুমগুলো কিন্তু টু বি অনেস্ট খুব ক্লিন ছিল। তোমরা বাইরের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সিঁড়ি থেকে শুরু করে আমি যে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ পুরোটা কী সুন্দর ক্লিন করা। আর জুতো রাখার র্যাক থেকে শুরু করে পুরোটাই হলো ওরা প্রোভাইড করেছিল। এরকম প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু জুতো রাখার র্যাক থেকে শুরু করে সব কিছুই ছিল, খুবই ভালো ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা কিন্তু হরিদ্বারের যে ঘাট সেটা কিন্তু খুব কাছে ছিল, আর চণ্ডী দেবী মন্দিরের কিন্তু খুবই কাছে ছিল। আর এই রুমের বাইরে বেরোলে কিন্তু মার্কেট কিন্তু বাইরেই ছিল, মানে সবই হাতের কাছে ছিল, খুব ভালো ছিল জায়গাটা। আর এটার এক্স্যাক্ট লোকেশনটা হলো চণ্ডী দেবীর মন্দিরের কিন্তু প্রবেশদ্বারের কিন্তু অপোজিটেই কিন্তু এই তোমরা এই যে জায়গাটা পেয়ে যাবে। আমি না জায়গাটার নামটা ভুলে গেছি, যদি মনে থাকে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বা ডেসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দেবো। এতটা ট্রেন জার্নির পর কিন্তু সবার খুব খিদে পেয়েছিল, তো আমরা ডিরেক্ট কিন্তু আগে খাওয়ার হোটেলের দিকে চলে যাচ্ছি। তো খাওয়ার হোটেল খুঁজছিলাম। এখানে না সত্যি বলতে বাইরে গেলে একটা সমস্যা, যেটা ওয়েস্ট বেঙ্গলে মানে এত এরকম সমস্যা আমি কোনোদিনও দেখিনি, বাট বাইরে এত জিনিসের দাম। তুমি যদি কোথাও খেতে যাও, ঠিক আছে, একটা অ্যাডাল্ট মানুষের কিন্তু পেট ভরে খেতে গেলে, আমাদের বাঙালি মানুষদের পেট ভরে খেতে গেলে কিন্তু তোমার মানে পার বেলা কিন্তু 500 থেকে 600 টাকা কিন্তু খরচ হয়ে যাবে। কারণ এদের থালি স্টার্ট হয় 150 টাকার ওপরে, আর সেই থালিতে কিন্তু থাকে একদম অল্প পরিমাণের ভাত, যেটা আমাদের এখানে একটা ছোটো বাচ্চারও কিন্তু পেট ভরে না, অত অল্প পরিমাণে ভাত থাকে, 2টো রুটি থাকে আর সবজি থাকে। তো রুটিটাও একদম মানে কি বলবো, খাওয়া থেকে না খাওয়াই ভালো। বাকি তুমি এরপরে ওই থালির পরে বাকি তুমি 1 চামচ, ওটা হাতা বলা যায় না, ওরা সেটা হাতা বলে, বাট ওটা হাতাও বলা যায় না। 1 চামচ ভাত নাও, 1 চামচ ডাল নাও বা তরকারি নাও, প্রত্যেকটার জন্য কিন্তু মোটামুটি তোমার ধরে রাখতে হবে 100 টাকা করে এক্সট্রা দিতে হবে। তো যারা এরকম বাইরে ঘুরতে যাচ্ছ, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাদের কিন্তু একটা মানে ভালো অ্যামাউন্ট কিন্তু টাকা পয়সা কিন্তু এই খাওয়া দাওয়ার পিছনে কিন্তু যেতে পারে। এই সেই হোটেলটা যেটার কথা আমি বলছিলাম। আচ্ছা, এটা লোকেশনটা আমি বলে দিই। চণ্ডী মন্দিরের যে প্রবেশদ্বার, ঠিক আছে, ওটার কিন্তু অপোজিটে একটা রাস্তা রয়েছে যেটা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাচ্ছে। একদম প্রবেশদ্বারের অপোজিটে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। ওই রাস্তায় কিন্তু গিয়ে মোটামুটি 3 রাস্তা একটা মোড় আসে। 3 রাস্তার মোড়ে একটা ডান দিক বাঁ দিক, ঠিক আছে, ডান দিক বাঁ দিক কোনো দিকে যাবে না, জাস্ট একটু সোজা চলে যাবে। সোজা গিয়ে কিন্তু ওখানে একটাই হোটেল আছে, ওটা বাঙালিদের, ঠিক আছে। ওখানে প্রায় যে যারা কাজ করছে তারা এই কলকাতার সাইডেই যারা রয়েছে তারা। আর ওখানকার খাওয়াগুলোও খুব ভালো ছিল, লোকগুলোর ব্যবহারও খুব ভালো ছিল। তো তোমরা যারা এরকম যাচ্ছ তো ওখানে যেতে পারো তোমরা, খুব ভালো ওদের পরিষেবা ছিল। মার্চ মাসের এই টাইমটাতে কিন্তু হরিদ্বারে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমরা তো ভাবতে পারিনি এতটা ঠান্ডা থাকবে। তো আমরা মোটামুটি সব সামারেরই ড্রেস আপ নিয়ে গেছিলাম। শেষে সেখানে গিয়ে কিন্তু সোয়েটার কিনতে হয় সবাইকে, আর রাতের জন্য কিন্তু আমাদেরকে হোটেল থেকে ব্ল্যাঙ্কেটও নিতে হয়। মানে এত ঠান্ডা ভাবতেই পারিনি। রাতে কিন্তু টেম্পারেচার 16 ডিগ্রিতে নেমে গেছিলো, এতটা ঠান্ডা ছিল। দিনেও ঠান্ডা ছিল, সবাই দেখছো সোয়েটার টোয়েটার কিনে পরে মানে
যেখানে আমাদের এখানে তখন এতটা গরম ছিল যে ভাবছিলাম ওখানে গিয়ে এসি রুম নিতে হবে এই সেই, সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে এরকম ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছিলো। রাতে প্রচণ্ড ঠান্ডা, দিনেও ঠান্ডা ছিল, বাট ওয়েদারটা ভালো ছিল। দিনে ওয়েদারটা খুব ভালো ছিল, না ঠান্ডা না গরম, এরকম টাইপের ঠান্ডা ছিল, মানে তেমন গরম ছিল না। আর রাতে তো পুরো ঠান্ডা ছিল, মোটামুটি 16 ডিগ্রিতে কিন্তু নেমে গেছিলো টেম্পারেচার। তো ফ্যামিলি ট্রিপের কিন্তু ফার্স্ট পার্টটা কিন্তু এখানেই শেষ করছি। সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আবার চ্যানেলে আসবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আরও কিন্তু প্রচুর পার্ট আমি কিন্তু আপলোড করবো, প্রচুর পার্ট বলতে এরকম করে ডে ওয়াইজ। আর হলো কোথায় কী ঘুরলাম, যেমন এটা হলো কালকে আমরা কোথায় হরিদ্বারে কোথায় কোথায় ঘুরলাম, দেন ঋষিকেশে কোথায় কোথায় ঘুরলাম, দেরাদুনে কোথায় কোথায় ঘুরলাম। তো সম্পূর্ণ কিন্তু পার্ট 1 2 3 করে কিন্তু দিব। আর ভিডিওগুলো যাতে ছোটো ছোটো হয় সেটা কিন্তু রাখার আমি খুব চেষ্টা করবো, কারণ আমার লং ভিডিও আমার নিজেরও পছন্দ হয় না। তো আমি চাই না যে তেমন লং একটা ভিডিও করি, বেশি লং হলে বোরিং লাগে আর কি। তো চলো, খুব ভালো থাকো, নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই।